ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। দুয়ারে কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সিরিজ। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এই দুয়ের লড়াইয়ে সবচাইতে বেশি আবেগ কাজ করে কার্ডিফের 2005 সালের সেই মহাকাব্য। যদিও 2017 সালে টেস্টে হারানো গেছে অজিদের, তারপরও যারা তখনকার সময় সেই খেলা দেখেছেন তাদের বেগ এবং আবেগের লড়াইয়ে সবসময় জিতবে কার্ডিফের সেই স্মৃতির আবেগ। সমুদ্রের ঢেউ বারবার ফিরে আসে, কিন্তু জীবন পাতায় অস্ত যাওয়া এক একটি দিনের সূর্যকে ফেরানোর সাধ্য কারই বা আছে। কিন্তু কিছু স্মৃতি এমন আছে যার আধিপত্য আমাদের চেতনায় সদা ভাস্বর। কিছু অভিজ্ঞতা এমন আছে যা স্থান কাল পাত্রভেদে মহাকালের ক্যানভাসে গাঢ় ছাপ রেখে যায়। মনের গহীনে আবেগ নামক জায়গায় যার অবস্থান অন্য সবকিছুকেই হার মানায়। কিসের এত দম্ভ তোমার, কিসের এত বড়াই, অবিরতই চলেছে তোমার দম্ভের বড়াই। সেদিন বিলেত দ্বীপ হয়ে হলুদ অট্টালিকার দম্ভের বড়াইয়ে ফাটল ধরেছিল। অহমিকায় টইটম্বুর উঠতে থাকা বাজ পাখিটা অনভিজ্ঞ শিকারীর কাঁচা হাতের নিশানায় মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়েছিল। বিশ্ব ব্রহ্মাণ্ড সেদিন বাঘের গর্জনে প্রকম্পিত হয়েছিল। সকালের সূর্য নাকি সারাদিনের পূর্বাভাস দেয়, যেমনি পূর্বাভাস দিয়েছিল মাশরাফির প্রথম প্রহরের আঘাত। রানের খাতায় শূন্য পেয়ে ভুলের সমাধিতে গিলক্রেস্ট। এরপর তাপস ও নিঃশ্বাস বায়ে পন্টিংয়ের অহমিকার দম্ভকে উড়িয়ে দেওয়ার পালা। তবে অজিদের ঘুরে দাঁড়ানোর গল্পে মার্টিন ক্লার্কের জোড়া হাফ সেঞ্চুরি মিছে মায়ায় স্বপ্নভঙ্গের গান শোনাচ্ছিল। 72-এ 3 হওয়ার পর মাথার উপর 250 রানের বোঝাটা যখন ভারী হতে থাকলো, তখনই আশার ফুলটা ফোটা শুরু করলো। ম্যাকরা হককে এক্সট্রা কাভারে রাস্তা চিনিয়ে, হাসিকে ফাইন লেগের চোরাগুলির পথে কাঁদিয়ে, ক্যাসপ্রোভিচকে স্কোয়ার লেগের সীমানায় বুক চিতিয়ে আশরাফুলের ব্যাট জানান দিয়েছিল আজ আমাদের দিন, আজ ইতিহাস লেখার দিন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা আশরাফুল যখন তুলির শেষ আঁচড় দিতে ব্যর্থ, মুদ্রার ওপিঠের বাস্তবতাটা তখন চোখ রাঙানিতে ব্যস্ত। শেষ ওভারে 7-এর সমীকরণটা জন্ম দিয়েছিল রূদ্ধশ্বাস মুহূর্তের। 19 বছরের আফতাবের এক ছক্কা নাড়িয়ে দিয়েছিল 128 বছরের দম্ভ আর অহমিকার সাম্রাজ্যকে। এই মুখগুলোই বলে দিচ্ছিল কি হচ্ছে এসব, কি হতে চলেছে এসব। জয়ের আনুষ্ঠানিকতা শেষে টাফ পারে সে বনু উল্লাস ছড়িয়ে পড়ল 1,47,570 বর্গ কিলোমিটারে সেই ছোট্ট ভূখণ্ডে। যেই ভূখণ্ডে এমন উপলক্ষ ছিল বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত। বহু সাধনার পর বহু বিনিদ্র রজনী পার করে আসা সেই মুহূর্তগুলো যেন বিশ্বকাপের সোনালী ট্রফির চাইতেও স্বর্ণালী, রংধনুর 7 রঙের চাইতেও বর্ণালী। এরপর অর্জনের গর্জন আরও হয়েছে, আরও হবে, কিন্তু বেগ আর আবেগের লড়াইয়ের জয়টা যে আবেগেরই হয়। মনের গহীন কোণে মৌন কম্পনটা যে আজও সেই কার্ডিফই দেয়। সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। আমি জানি না এই আবেগের বিষয়টা বর্তমান প্রজন্মের যারা ক্রিকেট দেখে তারা বুঝবে কিনা, কিন্তু সে সময় আমরা যারা স্কুল পড়ুয়া ছিলাম তাদের অনেকে এখন জীবনের অনেক বাস্তবতা দেখেছি, অনেক সময় পার করেছি, কিন্তু তারপর আমাদের মনের সেই গহীন কোণে আজও কার্ডিফ জানান দেয় যে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটের বিশ্ব পরাক্রমশালী একটা দলকে সে সময় হারিয়েছিল। যার কথাটা বলছিলাম যে শেষ ওভারে যখন 7 রান প্রয়োজন, সমীকরণটা আমাদের মনে অনেক আশঙ্কার জায়গা ছিল, কিন্তু সেই আশঙ্কাকে তুড়ি মেরে যিনি উড়িয়ে দিয়েছিলেন তিনি আজকে স্পোর্টস লাইভে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আফতাব আহমেদ আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। আফতাব ভাই, আপনার সঙ্গে আমি কথা বলছি, কিন্তু পেশাদারিত্বকে একপাশে রেখে আমি যদি বলি, সেক্ষেত্রে আমাদের প্রজন্মের কাছে আফতাব আহমেদ নামটা একটা অন্যরকম বিষয়। ভয়ডরহীন ক্রিকেট খেলার সূত্রপাতটা বাংলাদেশ ক্রিকেটে আপনিই করে দিয়েছিলেন। 2004-এ ইন্ডিয়ার সাথে 67, কার্ডিফের সেই ম্যাচে গিলেস্পিকে ছক্কা মারা, শ্রীলঙ্কাকে সঙ্গে 32 রান, জাস্টিন কেমকে সাউথ আফ্রিকার সাথে ম্যাচে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা, সব কিছু এখন আমাদের চোখে ভাসে। আমি একটু জানতে চাইব, তখনকার সময়ের বাংলাদেশের একজন ব্যাটসম্যান কিভাবে বিশ্ব পরাক্রমশালী ওই বোলারদের, বাঘা বাঘা বোলারদের এমন দাপটের সঙ্গে শাসন করত, কিভাবে সম্ভব ছিল? কনফিডেন্সটা কোত্থেকে পেতেন? আফতাব আহমেদকে আমরা খুব সম্ভবত এই মুহূর্তে কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই কানেকশনটা
আবারও আমরা পেয়েছি। আফতাব ভাই, আশা করছি আপনি আমার প্রশ্নটা শুনতে পেরেছেন। তখনকার সময় এত ডমিনেটিং বোলারদেরকে আপনি কিভাবে ডমিনেট করে মারতেন, এই কনফিডেন্সটা আসলে কোত্থেকে পেতেন? হ্যালো, জি আফতাব ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি লাস্টের কিছু কথা শুনতে পাইনি। আমার প্রশ্নটা ছিল একদম ছোট্ট করে করি, সেটা হচ্ছে তখনকার সময়ের বোলারদের, এত দাপুটে বোলারদের বাংলাদেশের একজন ব্যাটসম্যান এইভাবে কিভাবে শাসন করতো, কনফিডেন্সটা কোত্থেকে পেতেন? ফার্স্ট অফ অল ধন্যবাদ আপনাদেরকে। সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি সবসময় একটা কথা বলে রাখছি, যে আমি সবসময় ন্যাশনাল ব্যাটিং করতে পছন্দ করতাম। আমি ছোটবেলা থেকে এমন ছিলাম। আমার ছোট ছোট যখন এখানে টুর্নামেন্ট খেলতাম, তখন রেকর্ড গুলো এরকমই ছিল। তো আমি অলওয়েজ পজিটিভ ব্যাটিং করতে পছন্দ করতাম। তো ওই জিনিসটা আমি কখনোই চেঞ্জ করিনি। আমাকে কি শোনা যাচ্ছে? একদম শুনতে পাচ্ছি আপনাকে। একদম স্পেসিফিক যদি প্রশ্ন করি, তাহলে কার্ডিফের সেই ম্যাচে একদম শেষ ওভার গিলেস্পি বোলিংয়ে, গিলেস্পি তখন তার ফর্মের একেবারে তুঙ্গে, অস্ট্রেলিয়ার ওই লাইন আপ সব কিছু মিলে শেষ ওভারে আপনার পরিকল্পনাটা আসলে কী ছিল? আপনি কি স্লোয়ারটা এক্সপেক্ট করছিলেন আগে থেকে যে গিলেস্পি স্লোয়ার মারবে, ওই অনুযায়ী প্রিপারেশন নিয়েছিলেন? মূলত মনস্তাত্ত্বিক দিক থেকে আসলে কী ভাবছিলেন? ফার্স্ট অফ অল সবচেয়ে বড় ব্যাপার যেটা, ওখানে আপনার অস্ট্রেলিয়া অলওয়েজ ডিফিকাল্ট ছিল। অস্ট্রেলিয়া আপনারা খুব ভালো করে জানেন, সাউথ আফ্রিকার সাথে একটা খুব ক্লোজ ম্যাচ ওরা জিতে জিতে বেরিয়েছিল, যেটা সেমিফাইনাল ছিল। তো অস্ট্রেলিয়া অলওয়েজ ডিফিকাল্ট ছিল সবসময়। ওরা 1 রান থাকলেও ওরা সবসময় ফাইট করতো একটা রান নিয়ে। তো আমাদের তো 6 রান, যখন 7 রান দরকার ছিল, তখন কিন্তু আমার মনে হচ্ছিল যে প্রথম 2-3 বলে যদি কিছু করতে না পারি তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে, এরা খেলাটা ক্লোজ করে ফেলবে। তো আমি সেজন্যই চেষ্টা করছি যে প্রথম 2 বলের মধ্যে কিছু করে ফেলবো। এক্স্যাক্টলি, এবং তাই হয়েছিল। প্রথম বলেই আপনি গিলেস্পিকে ছক্কা মেরেছিলেন, এবং অনেকাংশে আমরা বলি যে গিলেস্পির ক্যারিয়ার শেষ করা একটা ছক্কা, আসলে তেমনটাই ছিল। আফতাব ভাই, এবার একটু বর্তমানে ফেরত আসি। এবারের অস্ট্রেলিয়া সিরিজটা, অস্ট্রেলিয়ার টপ র্যাঙ্কড 7 জন প্লেয়ার নেই, আমাদেরও এখানে মুশফিকুর রহিম নেই, তামিম ইকবাল নেই। সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হয়, কতটুকু কম্পিটিটিভ হতে যাচ্ছে এই সিরিজটা? সবচেয়ে বড় ব্যাপার যেটা আপনার, ডেফিনেটলি অস্ট্রেলিয়া অলওয়েজ টাফ টিম, টাফ সাইড। তো আর সবচেয়ে বড় ব্যাপার যেটা আপনার, ওরা যে সিনিয়র প্লেয়ার যেগুলো, এক্সপিরিয়েন্স প্লেয়ার যেগুলো, ওগুলো আসছে না। তো আপনি জানেন যে অস্ট্রেলিয়ারা বাউন্সি উইকেটে খেলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে, বাট আমাদের উইকেটটা কিন্তু একটু স্লো উইকেট। তো যারা নতুন আছেন তারা এখানে এসে অ্যাডজাস্ট করাটা একটু ডিফিকাল্ট হবে। আমরা হয়তো বা ওই ফায়দাটা যদি ইউজ করতে পারি, যে স্পিন ট্র্যাক করে যদি আমরা ওই 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 জিনিসটা ইউজ করতে পারি, তাহলে হয়তো বা এদের সাথে আমরা এদেরকে ফাঁদে ফেলানো আমাদের পক্ষে সম্ভব হবে। আফতাব ভাই, আপনি তো এখন কোচিং দেওয়ার সাথে সংযুক্ত আছেন। আপনার কাছে কি মনে হয় 14 বছর পর বাংলাদেশ টি-20-র অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ডটাকে ধরতে পেরেছে কি? একটু সময় লাগবে। অ্যাকচুয়ালি টি-20 আমাদের সবচেয়ে বড় ব্যাপার যেটা, টি-20 আপনাকে যদি খেয়াল করে দেখবেন, পাওয়ার হিটার ইম্পর্টেন্ট। মানে পাওয়ার হিটার কিন্তু আমাদের বাংলাদেশে ওভাবে এখনো তৈরি হয় নাই। আপনি আমাদের যদি একটু খেয়াল করেন, দেখেন 6 নাম্বার 7 নাম্বার ব্যাটসম্যান কিন্তু অনেক পাওয়ারফুল ক্রিকেটার হতে হয়, বিকজ ওই সময় তারা 15 ওভারের পরে ব্যাটিং করে। কিন্তু আমাদের কিন্তু ওই জিনিসটা এখনো তৈরি হয়ে আসে না। তা আমরা সার্কেল যেটা থাকে, ওটাতে যতটুকু ভালো খেলি ওইটাই কন্টিনিউ করার চেষ্টা করি। বাট যখন সার্কেল শেষ হয়ে যায়, এরপরে কিন্তু পাওয়ারটা খুব ইম্পর্টেন্ট, বিকজ প্লেয়াররা ওই সময় সব ওয়াইডিশ হয়ে যায়, বাইরে বাউন্ডারির দিকে চলে যায়, তখন আসলে পাওয়ারের একটা ব্যাপার থাকে। তো ওই জায়গায় আমরা একটু পিছিয়ে আছি। আফতাব ভাই, আপনাকে আমি আরেকটা প্রশ্ন করব, তবে তার আগে একটা রিপোর্ট আছে আমাদের হাতে, রিপোর্টটা দেখে তারপর আপনাকে আমি প্রশ্নটা করতে চাই, এবং রিপোর্টটা আসলে অস্ট্রেলিয়ার স্পিনারদেরকে নিয়ে। বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া দলে 2 জন লেগ স্পিনারের সঙ্গে আছেন একজন বাঁহাতি অর্থোডক্স। 3 জন যদি একই সঙ্গে প্রথম একাদশে খেলেন, তাহলে বেশ চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য। যদিও বাংলাদেশের ব্যাটিং অর্ডার প্রায় পুরোটাই বাঁহাতি দিয়ে ভরা, বাংলাদেশের কন্ডিশনে কতটুকু কার্যকর হতে পারে অস্ট্রেলিয়ান স্পিন, বিস্তারিত দেখব রিপোর্টে। বাংলাদেশে হারিকেন দিয়ে খোঁজা হচ্ছে মানসম্মত লেগ স্পিনার। জুবাইর লিখন থেকে শুরু করে আমিনুল বিপ্লব, কোথায় যেন হয়েও হচ্ছে না। অন্যদিকে বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলিয়া দলের স্পিন ডিপার্টমেন্টের মূল শক্তি লেগ স্পিন। দলে আছেন 2 জন পরীক্ষিত লেগ স্পিনার। নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার স্পিন ডিপার্টমেন্টের নেতৃত্বে থাকবেন অ্যাডাম জ্যাম্পা।
ফ্লাইটটা তার সবচাইতে বড় অস্ত্র। সেই সঙ্গে জোরের উপর করা বলগুলোতেও আছে ভালো কন্ট্রোল। কনসিস্টেন্টলি উইকেট টু উইকেট বল করতে পারেন বলে ফুল টসে উইকেট পেয়ে যান। এখন পর্যন্ত 46টি টি-20 ম্যাচে 7.04 ইকোনমিতে নিয়েছেন 47টি উইকেট। যদিও সর্বশেষ উইন্ডিজ সিরিজের ফর্ম খুব একটা তুঙ্গে থাকার আভাস দিচ্ছে না। 5 ইনিংসে 7.016 ইকোনমিতে নিয়েছেন 4 উইকেট। তবে এশিয়ার মাটিতে জাম্পার পরিসংখ্যান বলছে বাংলাদেশের সঙ্গে সিরিজে অজিদের তুরুপের তাস ওই জাম্পাই। এশিয়ার মাটিতে 47 ওভার বল করে মাত্র 5.89 ইকোনমিতে উইকেট নিয়েছেন 14টি। বলে দেয়াই যায় আগস্ট মাসের বাংলাদেশের কন্ডিশন আর মিরপুরের পিচ 2-2 4 হতে পারে জাম্পার জন্য। জাম্পা যেমন উইকেট টু উইকেট বলের উপর নির্ভরশীল, ঠিক তার উল্টো মিচেল সুইপসন একেবারে শেন ওয়ার্নের মতো রাউন্ড আর্ম অ্যাকশন, যার সুবাদে বড় বড় টার্ন করাতে সিদ্ধহস্ত সুইপসন। টার্নের সঙ্গে জোরের উপরও বল করতে পারেন। 5 ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে 8.65 গড়ে উইকেট নিয়েছেন 8টি। ভারতের সঙ্গে এক ম্যাচে নিয়েছিলেন 3 উইকেট। মিরপুরের পিচে কার্যকরী হতে পারেন তিনিও। 2 লেগের সঙ্গে ভ্যারিয়েশন দিতে পারেন অ্যাস্টন 11। উচ্চতার কারণে এক্সট্রা বাউন্স পান, বল স্কিডও করে। এখন পর্যন্ত 34 ম্যাচে 6.95 ইকোনমিতে নিয়েছেন 34 উইকেট। যদিও এশিয়ার মাটিতে এখন পর্যন্ত টি-20তে কোনো উইকেট নেই 11-এর, তবে আছে বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা। অস্ট্রেলিয়া দলে 2 লেগ স্পিনার, এ কথা শুনে খানিকটা আশঙ্কা হচ্ছে। এবার মুদ্রার ওপিটটা মনে করিয়ে দেই। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপের প্রায় পুরোটাই বাঁহাতি দিয়ে ভরা। তাহলে অ্যাডভান্টেজটা তো বাংলাদেশেরই, কিন্তু সেই অ্যাডভান্টেজকে কাজে লাগাতে পারবে তো টাইগাররা? সৈয়দ আবিদ হোসেন সামি, যমুনা স্পোর্টস। আমাদের সঙ্গে আফতাব আহমেদ রয়েছেন। আমরা স্পিন নিয়ে কথা বলতে চাই। আফতাব ভাই, এই সিরিজে স্পিন কতটুকু কার্যকরী ভূমিকা পালন করবে, আর সাকিব বাদে অন্যান্য স্পিনারদের একটু আউট অফ ফর্ম, সেটা দুশ্চিন্তার কারণ কিনা বাংলাদেশের জন্য? না, ডেফিনেটলি এটা তো অবশ্যই দুশ্চিন্তার কারণ। কারণ আমাদের সাকিব তো অনেক বছর ধরে সার্ভিস দিয়ে আসছে, নো ডাউট যে লিজেন্ড। বাট আমার এরপরেও কিন্তু আরো যারা স্পিনার আছে তাদেরও এখন সময় এসছে যে কিছু একটা করার। তো ওরা যদি দায়িত্বটা নিতে হয়, বিকজ এশিয়ার উইকেট কিন্তু স্পিন ট্র্যাক উইকেট, তো আমাদের বাকি স্পিনারদেরকে দায়িত্ব নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় ব্যাপার যে অস্ট্রেলিয়ার 2টা খুব ভালো স্পিনারই আছে। বাট এরপরে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে ওরা সবচেয়ে বেশি সাকসেস হচ্ছে বাউন্সি উইকেটে। আপনি যদি স্পিন ট্র্যাক, যদি আমরা ওদেরকে স্পিনটা ফেস করতে পারি, তাহলে ওদেরকেও আমরা ট্রাভেলে ফেলতে পারবো। বাট আপনি যদি বাউন্সি ট্র্যাক করেন তাহলে আমার মনে হয় চান্স খুবই কম, কারণ আমরা বাউন্সি ট্র্যাকে আমরা কিন্তু ইউজ টু না, নাম্বার 1। আর সেকেন্ড হচ্ছে ওরা বাউন্সি ট্র্যাকে খুবই ভালো। তো আমার মনে হয় এটা অপোজিট হতে পারে। তো আফতাব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনি শেষ করুন কথাটা। যেহেতু লেগটি বেশি, তাহলে আমাদের 2টা লেগ স্পিনকে সার্ভাইভ করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না। কারণ আপনার লেফটির জন্য কিন্তু লেগ স্পিন কিন্তু খুব একটা মানে ফেস করা সম্ভব। আফতাব ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার সঙ্গে সেই কার্ডিফের ম্যাচটার কিছু স্মৃতিও আমরা শেয়ার করলাম, এবং সেই সাথে বর্তমান বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ নিয়েও আপনি আপনার অ্যানালাইসিস দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। এদিকে সিরিজ আয়োজনে বাংলাদেশের চেষ্টায় সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া। চাহিদা মতো সব দাবি বাস্তবায়ন করে চলছে বিসিবি। এসব তথ্য জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, অস্ট্রেলিয়ার এই সফর সফল করতে সর্বাত্মক চেষ্টায় অব্যাহত থাকবে তারা। সিরিজ আয়োজনে বাংলাদেশের চেষ্টায় সন্তুষ্ট ক্রিকেট অস্ট্রেলিয়া। চাহিদা মতো সব দিক বাস্তবায়ন করে চলেছে বিসিবি। এসব তথ্য জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন, অস্ট্রেলিয়ার এই সফর সফল করতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে, আর এতে সফল হলে করোনাকালে বড় দলগুলো নিয়ে আগামী সিরিজগুলো আয়োজন করা সহজ হবে বলেও তিনি জানিয়েছেন। দীর্ঘ সময় ব্যয়বহুলে থাকা ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবারকে হোটেলে রাখার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন তারা। তাদের যে সমস্ত ইনফরমেশনগুলো আমি পাচ্ছি তাতে মনে হচ্ছে যে তারা এখন পর্যন্ত সব নিয়ে খুশি আছে। স্পেশালি প্রথম যে স্টেপটা ছিল তাদের টিম অ্যারাইভাল থেকে হোটেলে যাওয়া পর্যন্ত এবং হোটেলের যে এনভায়রনমেন্ট সব কিছু নিয়ে তারা খুশি আছে বলে আমি মনে করি। একজন ঢাকায় আর একজন অলিম্পিকে, রাইট? এক্স্যাক্টলি। ঢাকায় বসে কোয়ারেন্টাইনের সময়টা অ্যাথলেট ভাইয়ের খেলা দেখে কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। তার ভাই ব্র্যান্ডন স্টার্ক অলিম্পিকের হাই জাম্পে অংশ নিয়েছেন। ঢাকায় পৌঁছেই 3 দিনের কোয়ারেন্টাইনে অস্ট্রেলিয়া টিম এই সময়টা ভাইয়ের খেলা দেখে কাটাবেন বলে জানিয়েছেন মিচেল স্টার্ক। ইনস্টাগ্রামের এক পোস্টে নিজেই জানিয়েছেন এমনটা। হাই জাম্পের বাছাই পর্ব পার করে ফাইনালের অপেক্ষায় এখন ব্র্যান্ডন এই 2 ভাইকে নিয়ে পোস্ট করেছে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসিও।
মিচেল স্টার্ক এবং ব্রেন্ডন স্টার্ক কি খেয়ে বড় হয়েছেন তালিকা পোস্ট করেছে আইসিসি। এবার একটু ফুটবল। সব সংখ্যা কাটিয়ে লকডাউনের মাঝেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল শুরুর ঘোষণা দিয়েছিল বাফুফে। এই সিদ্ধান্ত গ্রহণের আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতিও নেয় বাফুফে। যদিও 24 ঘন্টা না পেরোতেই সে সিদ্ধান্ত থেকে সরে এসে পঞ্চমবারের মতো স্থগিত করে লিগের খেলা। বৃহস্পতিবার দেয়া ফিক্সচারে শুক্রবার প্রথম দিনে রাখা হয় দুটি ম্যাচ। নির্ধারিত সময়ে কমলাপুর স্টেডিয়ামে উত্তর বারিধারা এবং চট্টগ্রাম আবাহনী ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ হাজিরও হয়। তবে ভেন্যুতে এসে তারা অনির্দিষ্টকালের জন্য লিগের খেলা স্থগিতের কথা জানতে পারেন। মাঠে এসে খেলা স্থগিতের কথা জানতে পেরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে রহমতগঞ্জ এবং ব্রাদার্সের কর্মকর্তা এবং খেলোয়াড়গণ। এই অবস্থাতে তো আসলে শুধু খেলা না, কোনো জায়গাতে কোনো সেক্টরে কিন্তু কোনো কাজ করছে না, গার্মেন্টস বন্ধ, সব কিছুই কিন্তু বন্ধ। আসলে নিজের লাইফ তো আগে, স্পোর্টস তো আগে, সেখান থেকে কিন্তু আসলে দেখুন তারা খেলাটা কীভাবে চালাবে পারমিশন ছাড়া, তারাই আসলে ভালো বলছে। আমি মনে করি উইদাউট পারমিশন আসলে আমাদের প্লেয়ারদেরকে আসলে হ্যারাসমেন্ট করা যাবে। বারমুডার পর এবার অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে ছোট দেশ হিসাবে পদক জিতল সান মেরিনো। মেয়েদের শুটিং ট্র্যাপে ব্রোঞ্জ পদক জিতে এই কীর্তি গড়েছেন আলেজান্দ্রা পেরেল্লি। মাত্র 34,000 জনসংখ্যার ছোট্ট এক দেশ সান মারিনো। দেশটির নাগরিক আলেসান্দ্রা পেরেল্লির দারুণ নিশানাভেদ রীতিমতো ওলটপালট করেছে অলিম্পিকের ইতিহাস। শুটিং ট্র্যাপ ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ, যা দেশটির ইতিহাসে প্রথম অলিম্পিক পদক জয়। অলিম্পিকের মঞ্চে পদচারণা সেই 1960 সাল থেকে, কিন্তু সান মারিনোর হয়ে পদক জেতা হয়নি কারো। এবার 61 বছরের আক্ষেপ খুঁজল পেরেল্লির হাত ধরেই। তাতেই অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যা ও ছোট আয়তনের দেশ হিসেবে পদক জয়ের রেকর্ড গড়ল সান মারিনো। সবচেয়ে কম জনসংখ্যার দিক থেকে পদক জয়ের রেকর্ডটা হয়েছিল এই আসরেই। বারমুডার হয়ে যে কীর্তি ছিল ফ্লোরা ডাফের, আর ছোট আয়তনের রেকর্ড ছিল লিচেনস্টেইনের। যদিও টোকিও অলিম্পিকে আসার আগেই পেরেল্লি ছিলেন দেশটির সফল অলিম্পিয়ান, কেননা 2012 লন্ডন অলিম্পিকের একটি ইভেন্টে চতুর্থ হয়েছিলেন তিনি। সান মারিনো থেকে এবারের আসরে অংশ নিয়েছেন মাত্র 5 অ্যাথলেট, বিপরীতে বাংলাদেশ থেকে সেই সংখ্যাটা 6। তাহলে প্রশ্ন উঠতেই পারে, 34,000 জনসংখ্যার দেশ সান মারিনো অলিম্পিকে সফল হতে পারলে 18 কোটির বাংলাদেশ কেন নয়? আর সেই প্রশ্নের ইতি টানতে পারে সফল পরিকল্পনা, যার ইঙ্গিত আর্চার রোমান সানা ও দিয়া সিদ্দিকি দিয়েছেন এবারের আসরে। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এবার অলিম্পিকে বাংলাদেশের আপডেট। 50 মিটার ফ্রিস্টাইলে ক্যারিয়ার সেরা টাইমিংয়েও টোকিও অলিম্পিকে হিট থেকে বাদ পড়েছেন সাঁতারু আরিফুল ইসলাম। মহিলাদের 50 মিটারের এই ইভেন্টে ইংল্যান্ড প্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদও বাদ পড়েছেন হিটে। পুরুষদের 50 মিটার ফ্রিস্টাইলে 4 নম্বর হিটে অংশ নিয়েছিলেন আরিফুল। 24.81 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হলেও চূড়ান্ত তালিকায় 73 সাঁতারুর মাঝে তার অবস্থান ছিল 51তম। এই ইভেন্টের হিটে আরিফুলের চাইতেও 3.42 সেকেন্ড কম সময় নিয়ে প্রথম হয়েছেন যুক্তরাষ্ট্রের কেলেন রাসেল। মহিলাদের একই ইভেন্টে ব্যর্থ ইংল্যান্ড প্রবাসী সাঁতারু জুনাইনা আহমেদ 29.78 সেকেন্ড সময় নিয়ে তিনি 3 নম্বর হিটে অংশ নিয়ে হয়েছিলেন পঞ্চম। চূড়ান্ত তালিকায় 83 সাঁতারুর মাঝে জুনাইনার অবস্থান ছিল 68। এদিকে বাংলাদেশি 2 সাঁতারু বাদ পড়লেও শিশুদের উৎসাহ যোগাতে টোকিও অলিম্পিকের সাঁতারের ভেন্যু অ্যাকোয়াটিক সেন্টারে গ্যালারির একটি অংশ সাজিয়েছিলেন কোচ তাগৌচি। টোকিওর অ্যাকোয়াটিক সেন্টারে বাংলাদেশের পতাকা নিয়ে আসন দখল করেছেন তাকাহিরো তাগৌচি। এক সময় বাংলাদেশ সুইমিংয়ের কোচ ছিলেন তিনি, তাই এই দেশের প্রতি তার বাড়তি টান রয়ে গেছে। বাংলাদেশ দলের সুইমিং কোচ নিবেদিতা দাস টোকিও যেতে দেরি হওয়ায় এই তাগৌচি আরিফুল জুনাইনাদের অনুশীলন করিয়েছিলেন। সেই সাথে বাংলাদেশ সমর্থকদের জন্য পতাকা টাঙিয়ে আসনও দখল করে রেখেছিলেন। অলিম্পিক আসর থেকে আক্ষেপ নিয়ে বিদায় নিয়েছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডারের কাছে হেরে ফাইনালে যাওয়া হলো না জোকোর। টেনিসের বিশ্ব সেরা 3 তারকার মধ্যে শুধু রাফেল নাদালের কাছে আছে অলিম্পিকের স্বর্ণ পদক পাওয়ার সাফল্য। রজার ফেদেরারও পারেননি এই সাফল্যের স্বাদ নিতে। কিন্তু এইবার অলিম্পিকের স্বর্ণ পদক নিজের করার লক্ষ্য নিয়েই আসরে এসেছিলেন জোকোভিচ। কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে জার্মান তারকা আলেকজান্ডারের কাছে 2-1 সেটে হেরে আসর থেকে বিদায় নিতে হলো নাদালকে। তাই অলিম্পিকের স্বর্ণ পাওয়ার আক্ষেপ থেকেই গেল নোভাক জোকোভিচের।
নোভাক জোকোভিচ তার সামনে একটা সম্ভাবনা ছিল প্রথমবারের মতো অলিম্পিক গোল্ড মেডেল জেতা। 2008 সালে ব্রোঞ্জ পেয়েছিলেন, 12তে গিয়ে ব্রোঞ্জের যে পদক জেতার ম্যাচ সেখানে হেরে গেলেন, 16তে প্রথম রাউন্ড থেকেই বাদ। বিশে সেই আক্ষেপটা আসলে ঘুচল না। এক্স্যাক্টলি, বাট তারপরও তার জন্য শুভকামনা রইল। এবং এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। গুড বাই।